এই ভিয়েতনামি মেয়েটার সাহস তো কম না। ও জানে এটা একটা অভিশপ্ত কুয়া, তবুও সে নিচু হয়ে হাত বাড়িয়ে কিছু একটা ধরার চেষ্টা করছে। আসলে সে পাথরের ফাটলে আটকে থাকা একটা নখ বের করার চেষ্টা করছে, কিন্তু পরক্ষণেই এক ভয়ানক দৃশ্য। কুয়ার ভেতর থেকে একটা ভুতুড়ে হাত বেরিয়ে মেয়েটাকে সোজা টেনে নিয়ে যায় গভীর অন্ধকারের মধ্যে। কেন এমনটা হলো? গল্প শুরু হয় 2026 সালের প্রথম হরর ধামাকা দিয়ে। কোরিয়ান এই মুভিটা কিন্তু যে সে মুভি না, একদম কলিজা কাঁপানো সব দৃশ্য আছে এতে। গল্পের প্রথম নায়িকা হচ্ছে এই মেয়েটা, নাম তার আচাই। ছোট চুলের এই মেয়েটা দেখতে কিন্তু বেশ সুন্দর, কিন্তু সমস্যা হলো কোরিয়াতে সবাই এত বেশি সুন্দরী যে সেখানে সবারই নিজের রূপ নিয়ে একটা টেনশন কাজ করে। আচাই মনে করে তার নাকটা যথেষ্ট খাড়া বা সুন্দর না। সে তার বন্ধুকে জিজ্ঞেস করে প্লাস্টিক সার্জারির কথা, কিন্তু বন্ধু জানায় এর জন্য লাগবে 40 লক্ষ ওন, মানে প্রায় 2 লক্ষ টাকা। এত টাকার কথা শুনে আচাইয়ের তো মাথায় হাত। এই টাকায় তো সে 6 মাস বসে খেতে পারবে। ঠিক তখনই একজন ডেলিভারি বয় একটা পার্সেল নিয়ে আসে। আচাই 6 তলায় তার ফ্ল্যাটের সামনে গিয়ে দেখে করিডোরে একটা পার্সেল পড়ে আছে, যার গায়ে বড় বড় করে লেখা গ্যারেন্টেড বিউটি, বা তোমাকে সুন্দরী বানাবেই। সে প্রথমে চলে যাচ্ছিল, কিন্তু কি মনে করে আবার ফিরে আসে আর 604 নাম্বার ফ্ল্যাটের সামনের ওই পার্সেলটা চুরি করে নিজের বাসায় নিয়ে যায়। অন্যের পার্সেল খোলার মধ্যে নাকি আলাদা একটা সুখ আছে। আচাই যেই না পার্সেলটা খুলতে যাবে অমনি ডোরবেল বেঁধে ওঠে। দরজার বাইরে একটা ভূতের মতো দাঁড়িয়ে ফিসফিস করে জিজ্ঞেস করে, তুমি কি ভুল করে আমার পার্সেলটা নিয়েছো? আচাই তো মুখের ওপর না করে দেয়। এতে বাইরের মেয়েটা রেগে গালিগালাজ শুরু করে। আচাই পিপহোল দিয়ে বাইরে তাকাতেই চমকে ওঠে। বাইরের মেয়েটার চোখগুলো বিশাল বড় বড়, একদম কার্টুনের মতো। মেয়েটা চলে যাওয়ার পর আচাই অবশেষে পার্সেলটা খোলে। ভেতরে কাগজের তৈরি একটা মানুষের মুখ আর একটা নকল নাক রাখা। আচাই কৌতূহলী হয়ে নাকটা তুলে নেয় আর কিছু না ভেবেই নিজের নাকে লাগিয়ে ফেলে। এটা লাগানোর সাথে সাথেই শুরু হয় এক জাদুকরী ঘটনা। কয়েক সেকেন্ডের জন্য প্রচণ্ড ব্যথা হয়, কিন্তু রক্ত মুছে ফেলার পর দেখা যায় নকল নাক পা একদম আসল চামড়ার সাথে মিশে গেছে। আয়নায় নিজেকে দেখে আচাই নিজেই মুগ্ধ হয়ে যায়। সে এখন কত সুন্দর। পরদিন সকালে ঘুম থেকে উঠে আচাই তার নতুন চেহারার প্রেমে পড়ে যায়। মনটা একদম ফুরফুরে, কিন্তু লিফটে ওঠার সময় এক অনাহুত মেহমান তার পথ আটকায়। লাল পোশাক পরা এই মেয়েটাকে আমরা লাল আপা বলে ডাকবো। লাল আপা আচাইকে দেখে বলে, আরে তুমি তো 603-এ থাকো তাই না? আচাই কোনো উত্তর দেয় না, মনে মনে বলে, ওর তাতে কি। অফিসে যাওয়ার পর আচাই সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে যায়। অফিসের কলিগরা বুঝতেই পারে আচাইয়ের মধ্যে কিছু একটা পরিবর্তন হয়েছে। তাকে এখন কোনো মুভি স্টারের মতো লাগছে। মুখে না বললেও আচাই মনে মনে ভীষণ খুশি হয়। রাতে কাজ শেষে ফেরার সময় সে আবার 604 নাম্বার ফ্ল্যাটের সামনে আর একটা পার্সেল দেখতে পায়। আগেরবার বেঁচে গেছে দেখে এবারও সে নির্দ্বিধায় পার্সেলটা চুরি করে বাসায় নিয়ে আসে। এবারের বক্সে জলজল করছে দুটো চোখ। আচাই কিছু বোঝার আগেই সেই নকল চোখ থেকে হাজার হাজার সুর বের হয়ে তার চোখের ওপর গেঁথে যায়। এই জঘন্য দৃশ্যটা তাকে আরও সুন্দরী বানানোর প্রক্রিয়া। প্রথমে একটু জ্বালা করলেও তার কালো মণি পাল্টে এখন সবুজ বিড়ালের চোখের মতো হয়ে গেছে, যা তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মানুষ যখন সুন্দর হয় তখন তার আত্মবিশ্বাসও বেড়ে যায়। আচাই এরপর দেদারসে শপিং শুরু করে, নতুন জামা কাপড় কেনে আর সারাদিন নিজের ছবি তোলে, যেন সে সত্যি সত্যি কোনো সেলিব্রিটি। কিন্তু সুখ বেশি দিন সয় না। যার জিনিস চুরি করেছে সে তো আসবেই। জানা যায় ওই লাল আপাই আসলে 604 নাম্বারের প্রতিবেশী। লাল আপা এবার পুরোপুরি খেপে গেছে। সে দরজায় বাড়ি মারতে মারতে শপথ করে যে পার্সেল চোর আচাইকে সে খুন করবে। বলতে বলতেই সে হাতুড়ি দিয়ে আচাইয়ের দরজা ভেঙে ফেলে। একদম দ্য শাইনিং মুভির মতো অবস্থা। আচাই কিছু বুঝে ওঠার আগেই লাল আপা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। লাল আপা চিৎকার করে বলে, শুধু নাক না, তোর ওই চোখগুলোও আমার কেনা। লাল আপা যখন একটা চামচ দিয়ে আচাইকে মারতে যায় তখন আচাই ভাবে এখনই কিছু না করলে তার চোখ উপড়ে ফেলা হবে। সে হাতের কাছে থাকা একটা ডাম্বেল দিয়ে সজোরে লাল আপার মাথায় আঘাত করে। জিমে যাওয়ার সুফল পাওয়া গেল আর কি। আচাই ভাবে এক আঘাতেই সব শেষ, কিন্তু লাল আপা আবার জ্ঞান ফিরে পায় আর ডাম্বেলটা নিয়ে আচাইয়ের দিকে এগিয়ে আসে। লাল আপার মাথার খুলি ফেটে যায় এবং সে ওখানেই মারা যায়। রাত গভীর হয়, পুরো বিল্ডিং নিস্তব্ধ। শুধু 603 নাম্বার ফ্ল্যাটে জ্বলে করছে, মেঝেতে রক্তের দাগ। আচাই অনেক কষ্টে লাল আপার লাশটা টেনে বাথরুমে নিয়ে যায়। সে গান গাইতে গাইতে হাতে একটা করাত নেয় আর ভাবতে থাকে লাশটাকে কত টুকরো করলে পারফেক্ট ক্রাইম হবে, কারণ তার এই সুন্দর চেহারা তো আর জেলের ভাত খাওয়ার জন্য না। এবার গল্পের দ্বিতীয় অংশ। এখানে আছে হাই স্কুলের ছাত্রী শিউলি। ওর বান্ধবীরা জন্মদিনে মেকআপ গিফট করলেও শিউলির মন ভালো নেই, কারণ সে মিড টার্ম পরীক্ষায় খারাপ করেছে। তার বান্ধবী তাকে সান্ত্বনা দেয়, কিন্তু আরেক বান্ধবী খোঁচা দিয়ে বলে,
তুই তো সারাদিন ভূতের মুভি দেখিস, ফেল তো করবি। এটা শুনে সে একটা নতুন টেকনিক দেখায়, কোরিয়ান ফক্স উইন্ডো বা শেয়াল জানালা। আঙুল দিয়ে বিশেষ একটা ভঙ্গি করে সে বলে এর মাধ্যমে নাকি ভূত দেখা যায়। শিউলির রেজাল্ট দেখে ওর মা ভীষণ চিন্তিত। সে তার পরিচিত এক গ্রুপ লিডারের কাছে গিয়ে ভালো কোচিং সেন্টারের খোঁজ যায়। ওই মহিলা ফিসফিস করে জানায় তাদের একটা পেরেন্টস গ্রুপ আছে যারা ভূত বা প্রেতাত্মা কিনে বাচ্চাদের রেজাল্ট ভালো করায়। নিয়মটা হলো একটা পুরনো কোচিং সেন্টারের 414 নাম্বার রুমে যেতে হবে। করিডোরটা অন্ধকার হলেও ভেতরের দৃশ্য আরও ভয়ানক। সেখানে একটা লকারে শিউলির নাম লেখা আছে। সেটা খুললে একটা গোপন দরজা পাওয়া যায়। সেই দরজা দিয়ে সোজা নরকের মতো একটা ঘরে ঢোকা যায়। সেখানে লাল লণ্ঠন ঝোলানো, আর উঠোনে একটা বেদি আছে। সেখানে রাখা একটা ছুরি দিয়ে নিজের হাত কেটে রক্ত তামার পাত্রে ফেলতে হবে ততক্ষণ যতক্ষণ অজ্ঞান না হয়ে যাও। জ্ঞান ফেরার পর পাশে একটা মাটির কলস পাওয়া যাবে। ওই কলসটা বিছানার ঠিক মাঝখানে রেখে দিতে হবে, আর সাথে থাকা ফু বা মন্ত্র লেখা কাগজটা খুব সাবধানে রাখতে হবে। শিউলির মা মেয়ের জন্যই ভয়ঙ্কর কাজটাই করে। এরপর শিউলি একদম পাল্টে যায়। সে ক্লাসে মনোযোগ দেয়, বাসায় এসে ঝড়ের গতিতে হোমওয়ার্ক করে। যেসব অঙ্ক সে আগে পারত না, এখন চোখের পলকে সেগুলো সমাধান করে ফেলে। ফাইনাল পরীক্ষায় শিউলি সত্যি সত্যি ফুল মার্কস পায়। টিচার থেকে শুরু করে সবাই অবাক। তার বান্ধবীরা ভাবে শিউলি নিশ্চয়ই নকল করেছে। একদিন তারা শিউলির স্কুল ব্যাগ চেক করতে গিয়ে ওই মাটির কলসটা ভেঙে ফেলে, আর ঠিক তখনই শিউলির নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে এবং তার দৃষ্টি ঝাপসা হয়ে যায়। রাতে বাড়ি ফেরার সময় ঘটে আরো অদ্ভুত ঘটনা। শিউলির ব্যাগে আর পায়ে রক্ত লেগে আছে। এটা পিরিয়ড বা মাসিকের রক্ত না, এটা সেই ভূতের কাজ যে এখন শিউলির ওপর ভর করেছে। শিউলি পুতুলের মতো বাসায় ফিরে আসে। ওদিকে যে তান্ত্রিক বা ওঝা এই ভূতটাকে কন্ট্রোল করছে, সে দূর থেকে কালো জাদু শুরু করে। শিউলি বাসায় এসে তার মায়ের গলা টিপে ধরে, তারপর অদ্ভুতভাবে দর্শকদের উদ্দেশ্যে মাথা নিচু করে প্রণাম করতে থাকে। মা ভাবে পড়ার চাপে মেয়ে পাগল হয়ে গেছে, তাই ডাক্তারের কাছে নেয়। কিন্তু ডাক্তার বলে সে সম্পূর্ণ সুস্থ, হয়তো বয়সের দোষ। যেহেতু ডাক্তারে কাজ হচ্ছে না, তাই মা আবার সেই তান্ত্রিকের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এবার আরো বড় উৎসর্গ লাগবে। মা শিউলির নখ কাটে আর তার একটা দাঁত জোর করে তুলে ফেলে। ভূত কেনার জন্য এগুলো দরকার। শিউলির মা মেয়ের জন্য আবার নিজের হাত কাটে। আসলে ভূত কেনাটা মোবাইলের ডাটা প্যাক কেনার মতো, মেয়াদ শেষ হলে আবার রিচার্জ করতে হয়। কিন্তু কোনো এক কারণে এবার কাজটা ঠিকমতো হয় না। মায়ের হাতের কাটা জায়গা ফেটে রক্ত বের হতে থাকে। অন্যদিকে ক্লাসরুমে শিউলি দেখে তার সহপাঠীরা সবাই কেমন যেন অদ্ভুত আচরণ করছে। সে তখন সেই শেয়াল জানালা বা ফক্স উইন্ডো টেকনিকটা ব্যবহার করে, আর যা দেখে তা অবিশ্বাস্য। ক্লাসের বেশিরভাগ ছাত্রছাত্রী আসলে ঝাপসা বা ভূতুরে, মানে অনেকেই এই ভূত কিনে পরীক্ষায় পাশ করছে। এই ভূতগুলো আসলে একসময় মেধাবী ছাত্র ছিল যারা পড়ার চাপে আত্মহত্যা করেছিল, আর এখন তারা নতুনদের শরীর দখল করে আছে। গল্পের মোড় নেয় শহরের অন্য এক প্রান্তে। এখানে এক বয়স্ক পুলিশ অফিসার, নাম তার লাও পিয়াও, আর তার সাথে সদ্য জয়েন করা নতুন অফিসার নাম ছোট জিয়ান। তারা এক কিডন্যাপার আওয়েইকে ধরার জন্য খুঁজছে। ছোট জিয়ানের অনভিজ্ঞতার কারণে আসামি প্রায় হাত ফসকে যাচ্ছিল, কিন্তু লাও পিয়াও হাল ছাড়ে না। তারা সারা রাত শহরের অলিগলিতে ঘুরতে থাকে। অবশেষে ভোর 4:30টার দিকে তারা একটা নির্জন বাড়িতে আসামির গাড়ি খুঁজে পায়। গাড়ির গায়ে সেই গ্যারান্টিড বিউটি লেখা স্টিকার লাগানো। তারা ওয়ারেন্ট ছাড়াই বাড়ির ভেতর ঢুকে পড়ে। বাড়ির উঠোনে মরা গাছে ফুল ফুটে আছে, যা এপ্রিল মাসে একদমই অসম্ভব। কিন্তু পুলিশ তো আর বোটানিস্ট না, তারা ওসব পাত্তা দেয় না। ঘরে ঢুকেই তারা এক পচা গন্ধ পায়। টেবিলের ওপর কাঁচের জারে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ রাখা। একটা হিসাবের খাতায় লেখা লাল আপার কাছ থেকে চোখ কেনা হয়েছে। লাউপিয়াও এসব দেখে অবাক হয়, কিন্তু ব্যাকআপ ফোর্সের জন্য কল দেয় না, কারণ সে পুরো ক্রেডিট একাই নিতে চায়। বেডরুমে লেপের নিচে তারা একটা অদ্ভুত জিনিস দেখে। মানুষের শরীর, কিন্তু হাত পা আর মাথা নেই, অনেকটা মানব শুয়োরের মতো। বাথরুমে গিয়ে তারা বাকি অংশ খুঁজে পায়। বাথটাবের মধ্যে হাত পাগুলো এমনভাবে রাখা যেন ব্যাঙের ছাতা, আর বেসিনে পড়ে আছে মাথাটা। এটা সেই কিডন্যাপার আওয়ে এর লাশ। লাশটা এখনো গরম, মানে খুনি আশেপাশেই আছে। ছোট জিয়ান তো ভয়ে অস্থির, কিন্তু লাওপিয়াও সাহস করে একটা গোপন দরজা খুলে ফেলে। তারা একটা বেসমেন্টে নামে, যেখানে প্যাকেজ অফ বিউটির হাজার হাজার পার্সেল রাখা। দেয়ালে সিসিটিভি ক্যামেরা আর প্লাস্টিক দিয়ে ঘেরা একটা অপারেশন থিয়েটার। সেখানে টেবিলের ওপর এক মহিলার লাশ রাখা, যার মুখটা ফুলের মতো চিরে ফেলা হয়েছে। তারা যখন ভাবছে কি করবে, ঠিক তখনই দপ করে আলো নিভে যায়। অন্ধকারের মধ্যে সাদা পোশাক পরা এক লোক ঝড়ের গতিতে এসে ছোট জিয়ানকে আক্রমণ করে অন্ধকারে টেনে নিয়ে যায়। লাওপিয়াও গুলি করে, কিন্তু লোকটা পালায়। ছোট জিয়ান মারাত্মক জখম হয়, মনে হচ্ছে আর বাঁচবে না। লাওপিয়াও অনেক কষ্টে তাকে কাঁধে করে বেসমেন্ট থেকে বের করে আনে। ঠিক তখনই দরজার বাইরে একটা ছায়া দেখা যায়। লাওপিয়া উপরের দিকে তাকায়। দরজার ওপাশে সাদা পোশাক পরা লোকটা দাঁড়িয়ে আছে। অদ্ভুত ব্যাপার হলো, গুলি খাওয়ার পরেও লোকটা চোখের পলকে আবার উঠে দাঁড়ায়। কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর দৃশ্য দেখা যায় ছোট জিয়ানের মৃতদেহের দিকে তাকালে। তার মৃতদেহের ওপর ফুটে উঠেছে রং বেরঙের সব অদ্ভুত সাদা ফুল। শুধু কোরিয়াতে না,
এশিয়ার আরেক প্রান্তে ভিয়েতনামেও ঠিক একই রকম ভয়ঙ্কর মৃত্যুর ঘটনা ঘটতে শুরু করেছে। পুলিশ যখন বেঁচে যাওয়া এক ভুক্তভোগীকে জিজ্ঞাসাবাদ করে তখন জানা যায় এই সব কিছুর মূলে আছে কোরিয়া থেকে আসা সেই শেয়াল জানালা গেম। যারা এই খেলা খেলেছে তাদেরই রহস্যজনক মৃত্যু হয়েছে। চলুন সময়কে কয়েক ঘন্টা পিছিয়ে ভিয়েতনামের এক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়া যাক। সেখানে ক্লাসরুমে প্রফেসর লোকগাথা বা মিথ নিয়ে পড়াচ্ছেন, কিন্তু পেছনের সারিতে বসা সুন্দরী ছাত্রীরা সেদিকে কোনো মনই দিচ্ছে না। তাদের সব মনোযোগ মেকআপ আর সাজগোজের দিকে। ক্লাসের কথা তাদের এক কান দিয়ে ঢুকছে আর অন্য কান দিয়ে বেরোচ্ছে। ক্লাস শেষে তারা বারে গিয়ে নাচ গান করে, কিন্তু তাতেও তাদের মন ভরে না। এদের মধ্যে নাইং নামের এক কোরিয়ান ছাত্রী প্রস্তাব দেয় স্কুলের পেছনে নিষিদ্ধ বনে গিয়ে ভ্লগ বানানোর। অনেকটা কোরিয়ান হরর মুভি গঞ্জিয়ামের মতো। মদের নেশায় আর অ্যাডভেঞ্চারের লোভে বাকি দুই বান্ধবীও রাজি হয়ে যায়। তিনজন মিলে কাঁটাতারের বেড়া পার হয়ে জঙ্গলে ঢোকে, কিন্তু তারা খেয়ালই করে না যে নিচে সতর্কবাণী লেখা অনেকগুলো মন্ত্রপুত কাগজ পড়ে আছে। বনের ভিতর একটা গাছের নিচে তারা একটা মাটির পুতুল দেখতে পায়। মোবাইলের স্ক্রিন ঘুরিয়ে দেখলে বোঝা যায় ওটা আসলে বাস্তুদেবতার মূর্তির মতো কিছু একটা। ঠিক 7 মিনিট হাঁটার পর তারা জঙ্গলের গভীরে একটা প্রাচীন কুয়ো খুঁজে পায়, যেটা দেখলেই মনে হয় যে কোনো সময় এর ভিতর থেকে রিং মুভির ভূত বেরিয়ে আসবে। বান্ধবীদের মধ্যে শাও তাও নামের মেয়েটা ভিয়েতনামি। সে বলে তাদের দেশে বিশ্বাস আছে রাতে চুল আঁচড়ালে নাকি ভূত আসে, কিন্তু কোরিয়ান মেয়ে নাইং বলে তাদের দেশে ভূত দেখার সবচেয়ে জনপ্রিয় উপায় হলো শেয়াল জানালা। সে কুয়ার দিকে তাকিয়ে হাতের আঙুল দিয়ে সেই বিশেষ ভঙ্গিটা তৈরি করে। ঠিক তখনই কুয়ার ভেতর থেকে একটা ভুতুড়ে হাত বেরিয়ে আসে, কিন্তু নাইং ভাবে হয়তো মনের ভুল, তাই সে পাত্তা দেয় না। এরপর সে তার আমেরিকান বান্ধবী আলীকে ওই টেকনিকটা শেখাতে থাকে। আলীও খুব আগ্রহ নিয়ে আঙুল বাঁকিয়ে কুয়ার দিকে তাকায়, আর এটাই ছিল তার জীবনের শেষ ভুল। কুয়ার দিকে তাকাতেই আলীর ওপর কিছু একটা ভর করে। নাইং আর শাওতাও অনেক চেষ্টা করে আলীর আঙুলগুলো আলাদা করার, কিন্তু সেগুলো যেন আঠার মতো লেগে গেছে। হঠাৎ এক ভুতুড়ে বাতাস এসে দুজনকে শুকনো পাতার মতো উড়িয়ে ফেলে দেয়। তারা যখন উঠে দাঁড়িয়ে আলীকে বাঁচাতে যাবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আলীর মুখটা গায়েব হয়ে গেছে, সেখানে শুধু একদলা মাংসের পিণ্ড বা ঘোলাটে ঝাপসা কিছু দেখা যাচ্ছে। এই অবস্থায় বন্ধুত্বের চেয়ে জীবন বাঁচানো ফরজ, তাই না? তাই নাইং আর শাওতাও সেখান থেকে দৌড়ে পালিয়ে কোনো মতে প্রাণ বাঁচায়। ডর্মে ফিরে আসার পর নাইং অনুশোচনায় ভুগতে থাকে। সেভাবে তার কারণেই আলীর এই দশা হলো। সে বিড়বিড় করে বলতে থাকে, ইস, আমি যদি সেখানে না যেতাম। শাওতাও তাকে সান্ত্বনা দিয়ে বাথরুমে যায় রক্ত ধোয়ার জন্য। আপনারা তো জানেনই, হরর মুভিতে বাথরুম মানেই বিপদ। বাথরুমের লাইট দপদপ করতে থাকে, আর কল খুলতেই পানির বদলে গল গল করে রক্ত বের হতে থাকে। শাওতাওয়ের শরীর অবশ হয়ে আসে। কোনো এক অদৃশ্য শক্তি তার আঙুলগুলোকে জোর করে বাঁকিয়ে আবার সেই শেয়াল জানালা ভঙ্গি তৈরি করে ফেলে। আয়নায় তাকাতেই সে দেখে তার প্রতিবিম্ব বা রিফ্লেকশন তার দিকে তাকিয়ে পৈশাচিক হাসি হাসছে। আর ঠিক তখনই বাথরুমের কমোডের নিচ থেকে দেখতে অনেকটা ভেজা পোছার মতো এক ভয়ানক ভূত ধীরে ধীরে বেরিয়ে আসে। শাওতাও কোনো মতে সেখান থেকে পালিয়ে বাঁচে। যেহেতু সে লোকাল, তাই সে রাতে নিজের বাড়িতেই থাকে, কিন্তু সারা রাত সে দুঃস্বপ্ন দেখে। পরদিন সকালে সে নাইং এর খোঁজ নিতে হস্টেলে যায়। গিয়ে দেখে গেটে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে। বুঝতে বাকি থাকে না যে বড় কোনো অঘটন ঘটেছে। রুমে গিয়ে জানা যায় নাইং এর শরীরটা কেউ যেন মোচড় দিয়ে দড়ির মতো পেঁচিয়ে ফেলেছে। পুলিশ শাওতাওকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। শাওতাও বুঝতে পারে এর পরের টার্গেট সে নিজে, তাই সে দৌড়ে তার সেই ফোকলর প্রফেসরের কাছে যায় আর সব খুলে বলে। ভিডিও ফুটেজ দেখে প্রফেসর বলেন স্কুলের পেছনের ওই কুয়াতে অনেক বছর আগে মানুষ মারা গিয়েছিল, তাই ওটা এখন অন্য দুনিয়া বা ঘোস্ট ওয়ার্ল্ডের দরজা হয়ে গেছে। ওখান থেকে যে কোনো সময় অশুভ শক্তি বেরিয়ে আসতে পারে। প্রফেসর তখন শাওতাওকে বাঁচানোর জন্য একটা মাটির কলস বের করে দেয় আর একটা উপায় বলে দেয়। কিন্তু আমরা যারা গল্পের প্রথম পার্ট দেখেছি তারা জানি এটা আসলে বাঁচার উপায় না, এটা আসলে সেই নরকে যাওয়ার রাস্তা। শাওতাও সরল বিশ্বাসে প্রফেসরের কথা মতো কাজ করে। সে কলসের মধ্যে কাঠের টুকরো ফেলে আলোর দিকে হাঁটতে থাকে। জায়গাটা ঠিক ওই রকম দেখতে যেখানে প্রথম পার্টে শিউলির মা গিয়েছিল। সেই প্রাচীন বাড়ি, সেই যজ্ঞের বেদি। শাওতাও যখনই বেদির কাছে যায় হঠাৎ এক তান্ত্রিক বা জাদুঘর তাকে খপ করে ধরে ফেলে। বেচারি শাওতাও, সে বুঝতেই পারেনি তার প্রফেসর তাকে বাঁচাতে চায়নি, বরং তাকে বলির পাঁঠা হিসেবে ওই শয়তানের কাছে পাঠিয়েছে। এবার আসি এই সব কিছুর পেছনের আসল কাহিনীতে। গল্পের শুরুতে যে জাদুঘর বা শয়তানের কথা বলা হচ্ছে তার সাথে জড়িয়ে আছে এক রহস্যময় গাছ। এই গাছের দেখাশোনা করত আঙ্কেল দিয়াও নামের এক লোক। তার কাজ ছিল প্রতিদিন গাছে পানি দেওয়া, কিন্তু সে ছিল ভয়ানক অলস। 2 দিন কাজ করলে 3 দিন বসে থাকত। অথচ সে সবার কাছে মিথ্যা বলতো যে সে ঠিক মতোই সেবা করছে। এই মিথ্যার কারণে ওই পবিত্র গাছটা রেগে যায়। একদিন বাতাস বইলে গাছের গর্ত থেকে প্রচুর পরাগ রেণু বা ফুলের রেণু উঠতে শুরু করে, যারা
প্রমিথিয়াস বা এলিয়েন মুভি দেখেছেন তারা জানেন এটা কতটা বিপজ্জনক। গ্রামের এক লেখিকা নাম ইএন, সে খেয়াল করে তার উঠোন হলুদ রেণুতে ভরে গেছে। সে হাতে নিয়ে দেখে আর সাথে সাথে হাঁচি দেয়। ওদিকে গ্রামের লোকেরা আঙ্কেল দিয়াওকে দোষারোপ করতে থাকে, কারণ গাছটা হঠাৎ শুকিয়ে গেছে। অনেকে ভাবে দিয়াও হয়তো ইচ্ছে করে গাছ মেরে ফেলেছে যাতে ওখানে গলফ কোর্স বানানো যায়, কিন্তু লেখিকা ইএন খেয়াল করে দিয়াওয়ের ঘাড়ে অদ্ভুত একটা ফোড়া হয়েছে। ইএন বাড়ি ফিরে গবেষণা করে জানতে পারে এই গ্রামে শত বছর ধরে এক অদ্ভুত পূজা বা নরবলি প্রথা চলে আসছে। কৌতূহল দমাতে না পেরে মাঝরাতে সেই গাছের কাছে যায়। সেখানে সে দেখে ওই তান্ত্রিক অদ্ভুত ভাষায় মন্ত্র পড়ছে। ইএন কিছু না বুঝলেও ভয় পেয়ে ফিরে আসার সময় দেখে ঘাসের ওপর ছোট ছোট সাদা ফুল ফুটে আছে, কিন্তু ভালো করে তাকাতেই তার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়। ওগুলো আসলে ফুল না, মাটির নিচে পুঁতে রাখা লাশ থেকে গজানো এক ধরনের ছত্রাক বা ফুল। ইএন ভয়ে কেঁপে কেঁপে তার বান্ধবী আচাইকে ভিডিও কল করে। এই আচাই হলো আমাদের গল্পের শুরুর সেই মেয়ে যে প্লাস্টিক সার্জারি করে সুন্দর হয়েছিল, কিন্তু আচাই এসব আজগবি গল্পে কান দেয় না। তার মাথা জুড়ে শুধু নিজের রূপচর্চা। বান্ধবী পাত্তা না দেওয়ায় ইএন ফোন রেখে ঘুমোতে যায়। মাঝরাতে দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভাঙে। সে অনুভব করে তার ঘাড়ে প্রচণ্ড চুলকাচ্ছে। আয়নায় দেখে সেখানে একটা বিশাল বড় ফোড়া বা ব্রণ হয়েছে। সে ওটা টিপে গলানোর চেষ্টা করতেই মনে হলো যেন সে নিজেকেই শেষ করে ফেলল। ঠিক তখনই জানলার বাইরে লাল আলো আর চিৎকার শোনা যায়। ইএন বাইরে বেরিয়ে দেখে পুরো গ্রাম যেন নরকে পরিণত হয়েছে। গ্রামের সব মানুষ জম্বির মতো খুঁড়িয়ে খুঁড়িয়ে ওই শুকিয়ে যাওয়া গাছের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের সবার শরীরে চোখে মুখে ফুটে উঠেছে সেই সাদা রঙের মারণ ফুল। আসলে এই 5টি আলাদা গল্প এক সুতোয় গাথা। ওই রাক্ষসে গাছটা গ্রামের সব মানুষকে শুষে নিয়ে আবার নিজেকে জীবিত করে তুলছে। আর এই গাছের পরাগরেণু বাতাসে ভেসে পৌঁছে গেছে শহরে। মনে আছে আচাইয়ের ফ্ল্যাটের নিচে একটা গাছে ফুল ফুটেছিল? ওটা ছিল ওই শয়তান গাছেরই অংশ। ইএন মারা যাওয়ার পর সেই অভিশাপ আচাইয়ের কাছে পৌঁছায়। আচাই যে পার্সেল চুরি করেছিল সেটা ছিল লাল আপার, আর লাল আপার নাম ছিল কিডন্যাপার আওয়ের লিস্টে। আবার ওই যে ছাত্রী শিউলি আর ভিয়েতনামের মেয়ে শাওতাও, তাদের মায়েরা বা তারা নিজেরা অজান্তেই চুক্তি করেছিল ওই শয়তান তান্ত্রিকের সাথে যে আসলে ওই গাছটারই সেবক। অর্থাৎ সব ঘটনার মূলে ওই 1000 বছর পুরনো রাক্ষসে গাছ। গাছটা তার ক্ষুধা মেটাতে এই মানুষগুলোকে বিভিন্ন ফাঁদে ফেলে তাদের প্রাণ শক্তি শুষে নিয়েছে। কেন গাছটা এত শক্তিশালী? সেই উত্তর হয়তো শুধু ওই অতৃপ্ত আত্মারা জানে। এখানেই শেষ হচ্ছে আমাদের আজকের এই হাড়হিম করা মুভি এক্সপ্লেনেশন। সত্যি বলতে কোরিয়ানরা যখন হরর বানায় তখন সেটা একদম মাথার ভেতর ঢুকে যায়। বন্ধুরা, এই 15-20 মিনিটের ভিডিওটা বানাতে আমার কয়েকদিন সময় লেগেছে। প্রতিটি তথ্য নিখুঁতভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যদি ভিডিওটা আপনাদের একটুও ভালো লেগে থাকে বা ভয়ের শিহরণ জাগিয়ে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন। আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে পরের ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। কমেন্টে জানান আপনি হলে কি ওই পার্সেলে হাত দিতেন নাকি শাওতাওয়ের মতো কৌতূহলী হতেন। পরের ভিডিওতে আরও ভয়ানক কোনো গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন আর ভুলেও অচেনা পার্সেল বা কুয়ার দিকে তাকাবেন না। আল্লাহ হাফিজ।